গত রবিবার আমরা হারিয়েছি আমাদের প্রিয় শিল্পী, বিশ্ব সিনেমার মহান অভিনেতা শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়কে। জি বাংলা এবং মিরাক্কেল পরিবারের তরফ থেকে তাকে শ্রদ্ধার্ঘ্য। And welcome to Vico Trusted Ayurveda Co-presents Miracle Akil Challenger 10, co-powered by Pediasure 7+, SRMB TMT Bar, Surf Excel, আমাদের snacks partner Mukhorochok, our special partners Sunfeast, Yippee Noodles and Asian Paints. आने के बाद मैं हूँ इस शो का एंकर। আমি পুরোটা বলি তারপর। Okay, proceed. मैं हूँ इस शो का एंकर, मेरा क्या है और काम। मैं हूँ इस शो का एंकर, मेरा क्या है और काम। अरे जॉबलेस वर्थलेस। मैं हूँ इस शो का एंकर, मेरा क्या है और काम। 2-3 जोक बोलूंगा और बीच में स्पॉन्सर का नाम। भाई स्पॉन्सर का नाम खत्म नहीं हुआ। আজকে আরো দুটো লাইন বলবো। আমার বাঁ দিকে আছে জাজেস আর ডান দিকে আছে ব্যান্ড। আমার বাঁ দিকে আছে জাজেস আর ডান দিকে আছে ব্যান্ড। আমার বাঁ দিকে আছে জাজেস আর ডান দিকে আছে ব্যান্ড। আজ 1.5 ঘন্টায় মিরাক্কেলকে বানাবো সুইজারল্যান্ড। Please welcome the gorgeous Rukmini! Tweet kore de, retweet kore de, Facebook ete status update kore de. Aaj ke rate party hobe party grand. Back kore de, back time ajabo Switzerland. হাঁটু গেড়ে শুধু এটুকুই বলতে চাইছিলাম যে কোভিডের জন্য তোমাকে জড়িয়ে ধরতে পারলাম না। তুমি আমাকে ক্ষমা করে দিও রুক্মিণী। ও নাকি ক্ষমা করবে ওকে? ক্ষমা মালিনী। থ্যাংক ইউ, এটুকুই বলার ছিল। ছবিটা মুক্তি পেয়েছে গত, আমি তো দাঁড়িয়ে কথা বলতে পারি, মনে হচ্ছে আপুরা যা শুটিং করছি। ছবিটা মুক্তি পেয়েছে গত 13 তারিখ এবং ইটস ডুইং ওয়েল। এবং কোভিড সিচুয়েশনের মধ্যে বাংলা সিনেমাকে আমরা সবাই চাই সাপোর্ট করতে। সো ওয়েলকাম রুক্মিণী টু দ্য মিরাক্কেল, দ্য ক্রেজি মিরাক্কেল ফ্যামিলি। Mir sir, I have to say this. Sir, call me darling. Sir, बहुत शरीफ सा लगता है। But I have to say this, যে প্রথমত যে it is my absolute pleasure to be sharing stage with you on your platform Miracle, যেটা আমরা এত বছর ধরে দেখছি। আমি লিটারালি ছোট থেকে বড় হয়েছি মিরাক্কেল দেখে। বারে বারে আমার বয়সটা কেন লোকে মনে করিয়ে দেয় এইভাবে। থ্যাংক ইউ রুক্মিণী, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ব্যান্ডের সঙ্গে আমি মীর এবং আজকে রুক্মিণীকে এন্টারটেইন তো করবই, তার সঙ্গে প্লিজ ওয়েলকাম আওয়ার জাজেস রুদ্রনীল ঘোষ। প্লিজ ওয়েলকাম পাউলি। প্লিজ ওয়েলকাম সোহম। আমরা চলে যাব আমাদের আজকের এই পর্বের সুইজারল্যান্ড স্পেশালের ফার্স্ট কন্টেস্টেন্ট, যিনি সুইজারল্যান্ড থেকে আসছেন না, আসছেন দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে। প্লিজ ওয়েলকাম প্রদীপ মণ্ডল। হানিমুনে কোথাও যান বা না যান, সুইজারল্যান্ড যাবেন না। 2 ঘন্টায় সিনেমা শেষ। পুরো দুধ হলো এমন একটা জিনিস যেটা আমাকে নিজের বাড়িতেই চোর বানিয়ে রেখেছে। লোডশেডিং এর সময় একটু সাবধানে থাকবেন, যে কোনো সময় কারেন্ট চলে আসতে পারে।
একটা ছেলে ক্লাস 11-এ ওঠার পর বাড়ির কারো কথা শুনতো না, লুকিয়ে লুকিয়ে বিড়ি সিগারেট খেত, মা বাবার মুখে মুখে তর্ক করতো। হঠাৎ ছেলেটার সামনে একটা পরী এসে দাঁড়ালো। পরীটা বললো, আমি তোমাকে সেই ক্লাস 8 থেকে ভালোবাসি, কিন্তু বলিনি, অপেক্ষা করছিলাম। ছেলেটা বললো, কিসের অপেক্ষা করছিলে? তোমার পাখনা গজানোর। যে সমস্ত বাঙালিরা বাই দা ওয়ে কে বাই দা বাই বলে, একটু খেয়াল করে দেখবেন, তারা এফিডেভিট কে এপিটোপিট বলে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বললো, শোনা আমাদের পাড়ায় আর এসো না, আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে। এই শুনে বয়ফ্রেন্ড কি বললো জানেন? কি ঠিক করেছে? একটা ছেলে এবছর ক্লাস 12 পাস করার পর বাবাকে গিয়ে বললো, বাবা আমি ক্লাস 12 পাস করে গেছি, এবার আমি ডাক্তারি পড়ে করোনার ওষুধ তৈরি করব। এই শুনে বাবা বললো, তোর লজ্জা করে না? যার জন্য উচ্চ মাধ্যমিক পাস করলি তার সঙ্গেই বেইমানি করবি? ক্লাস একটা ভূতের সিনেমা শুটিং হচ্ছিল। যে ভূত ছিল সে হঠাৎ ডিরেক্টরের সামনে এসে করে উঠলো। তারপর বললো, কেমন লাগছে? ডিরেক্টর বললো, ভেজা ভেজা লাগছে। কৌশিকটা একদিন ঢুকু খেয়ে বৌদিকে গিয়ে বললো, আমার হাতে যদি সরকার থাকতো আমি দেশের ভবিষ্যৎটাই বদলে দিতাম। বৌদি বললো, আগে নিজের চটিটা বদলাও, সকাল থেকে আমার চটি পরে ঘুরে বেড়াচ্ছ। লেডি স্লিপার। টিপটপ দা মঞ্চে গান করতে উঠেছে। হঠাৎ পাশ থেকে একজন বললো, দাদা একটা কুমার শানুর গান শুনবো। সঙ্গে সঙ্গে টিপটপ দা স্টেজ থেকে নেমে দর্শকের সিটে বসে বললো। সবাই বললো, কি হলো কি হলো? আমিও শুনবো। কিছু কিছু স্বামী গালাগাল খাওয়ারই কাজ করে। বউ যখন বলে দিয়েছে 10 মিনিটে রেডি হয়ে আসছি, তাহলে প্রতি আধ ঘন্টা পর পর হলো জিজ্ঞাসা করার কি দরকার? বেশ কয়েকটা তোমার জোকস আমার ওভার দ্য বাউন্ডারি লেগেছে, দারুণ লেগেছে। 10-এ আমার তরফ থেকে প্রদীপ 9। রুকমিনী কোনো স্কোর দেবে না, কিন্তু রুকমিনী জানাবে যে ওর কেমন লাগলো প্রদীপের পারফরমেন্স। প্রদীপ, আই হ্যাভ টু সে মানে খুব মজা হয়েছে। এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সিং দিস, আর তুমি ফার্স্ট পারফর্মার, সো আই হ্যাড আ গুড লাফ। অ্যান্ড প্রথম জোকটা তো খুবই ভালো ছিল স্পেশালি, বাট অল দ্য ভেরি বেস্ট। আই হোপ যে তুমি আরও এগো এই শোটায়, অ্যান্ড ভেরি গুড সেন্স অফ হিউমার। অ্যাজ অ্যান ওপেনার তুমি দারুণ ব্যাট করেছো, অসাধারণ। মানে আমি ইনফ্যাক্ট তোমার পারফরমেন্স মানে প্রত্যেকটা এপিসোডেই অসাধারণ লাগে আমার। মানে একটু একটু করে তুমি বেটারমেন্টের জায়গায় পৌঁছে যাচ্ছ। তোমার থেকে এক্সপেকটেশনটা আমার আরও একটু অনেক বেশি, তাই 9 দিলাম। তোমার পারফরমেন্স না ফালতু, পুরো ফালতু, এত ভালো ফালতু, এত ভালো ফালতু, কারণ এত সাবলীল। তুমি ক্রমাগতভাবে খুব কঠিন জিনিস যেগুলো, সেগুলো এত ইজি করে বলছো। আবার এমন কিছু কিছু জোক রয়েছে যেগুলোর মধ্যে তো মেটেরিয়াল কম, তোমার বলার ধরনের জন্য সেটা না শুনতে ভালো লাগছে। 1 নম্বর কাটা হলো আমার দিক থেকে 9। বাড়ির লোকজন কি বলছে তোমার পারফরমেন্স দেখে? হ্যাঁ, মানে বাড়ির লোকজনের অবস্থা তো প্রায় মোটামুটি কেমন, কারণ হচ্ছে আমি তো তোমাকে আগেই বলেছি মির্দা, আমার উপার্জন একমাত্র আমার বাড়িতে আমার দিদি করে। তো আমি দিদিকে শুধু হেল্প করতাম ওখানে থাকাকালীন। তো আমি মিরাক্কেলে আসার কিছুদিন পরে শুনতে পারি কোনো কারণবশত আমার দিদির চাকরিটা চলে যায়। এখন দিদি চেষ্টা করছে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে চাকরির সন্ধানের জন্য, আর আমিও চেষ্টা করছি মিরাক্কেলে থাকাকালীনই দিদিকে কিছু সাহায্য করা। তো দিদি একমাত্র আর্নিং মেম্বার, আমার জিজ্ঞেস করা উচিত হবে কিনা জানি না, তো এখন বেশ চাপ চলছে নিশ্চয়ই ফ্যামিলিতে? হ্যাঁ, এখানে ওখান থেকে নিয়ে তারপরে কোনো রকমে চলে যাচ্ছে। তাহলে তোমার একটা গুরু দায়িত্ব এটা, শুধুমাত্র পারফর্মার অফ দ্য ডে এর জন্য এইম করা নয়, সেটার সঙ্গে একটা অর্থের সম্পর্ক রয়েছে আমরা জানি, কিন্তু দিদিকে হেল্প করা, মানে দিদি এই কঠিন সময়ের মধ্যেও তোমাদের সংসারকে টেনে নিয়ে যাচ্ছেন, তার পাশে দাঁড়ানোর জন্য তোমারও একটা নৈতিক কর্তব্য দাঁড়ায় যে তুমি এখানে খুব ভালো, আরো ভালো, তার থেকেও ভালো পারফর্ম করো। অল দ্য বেস্ট প্রদীপ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের নেক্সট কন্টেস্টেন্ট, প্লিজ ওয়েলকাম সোনামুখী বাঁকুড়া থেকে সিধু হেস। ছেলে
আদাব বিদ্যা। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার জাজেস। ব্যান্ডেজ। কেউ যদি বলে তোমাকে ছাড়া বাঁচবো না, বিশ্বাস পরে আগে মোবাইলে স্ক্রিনশটটা করে রাখুন। স্ক্রিনশট আচ্ছা। আমাদের পাড়ার চাপা বৌদি তার স্বামীকে বলছে বিয়ের তো 5 বছর হলো, তখন স্বামী বলছে আবার নির্বাচন হবে না এই সরকারই থাকবে। এবছর কালী পুজোর সময় আমার বউয়ের সাথে দেখা হয়েছিল, শুধুমাত্র বিয়ে হয়নি বলে আমাকে চিনতে পারলো না। অসাধারণ সিধু। জীবনে এতটা উঁচুতে ওঠার স্বপ্ন দেখবেন না যাতে আপনার সন্তানের মাকে বলতে হয় ওই যে আকাশে তারাটা দেখছিস ওটাই তোর বাবা। একদিন আমি আমার গার্লফ্রেন্ডকে বললাম ওটা তোমার মন না মন্ত্রীদের ইস্তফাপত্র, কবে থেকে চেয়ে যাচ্ছি কিছুতেই দিতে চাইছো না। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মোবাইলে 1000% চার্জ হয়ে গেছে। তারপর একটু খেয়াল করে দেখি ও বাবা সকাল 10টা বাজছে। ফালতু ছেলে। গোপাল করে কিছু বন্ধু বান্ধবী পেয়েছি, আমি মরে যাওয়ার কথা উঠলেই বলে ভাই সাধ্যে কিন্তু খাসির মাংস চাই। এবারে প্রত্যেকের লাইফে এরকম বন্ধু আছে, প্রত্যেকের। কেউ বলে মাছ না খেলে আপনি বাঙালি নন, আবার কেউ বলে মুড়ি আর আলুর চপ না খেলে আপনি বাঙালি নন। আমি বলি না, এগ রোল খাওয়ার সময় আপনি যদি কাগজ না খান তাহলে আপনি বাঙালি নন। মিদ্যা রাজারহাট বাজারহাট করে বুঝলাম আগে দম বানাতে আলু লাগতো, এখন আলু কিনতে দম লাগে। আমার সাথে একটা মেয়ের সম্পর্ক ছিল, 6 মাস পর প্রেমটা ভেঙে গেল, 9 মাস পর আমাদের একটা বাচ্চা হলো। এর থেকে কি বুঝলেন? সব প্রেম জমে ক্ষীর হয় না, কিছু কিছু প্রেম কেটে ছানাও হয়ে যায়। নমস্কার। এই প্রথম সিধু হেস পেল ফুল স্কোর। আমার জামায় যেমন ফুল ফুটেছে, তোমার তো মানে চোখের বলার ধৈর্যের ধরন তাতে তো ফুল ফুটে গেছে ভাই। অসাধারণ লেগেছে, থ্যাংক ইউ। মুগ্ধ হয়েছে, ব্রিলিয়েন্ট। ফেস অফ থেকে ফিরে আসার পর তারপরে যা দিলে তুমি ভাই, ফাটিয়ে 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 মন জয় করে নিয়েছো, খুব ভালো, অসাধারণ। 70% মানুষ সত্যটা বলে দেয় হাসির ছলে, অ্যান্ড তুমি ঠিক সেটাই বললে। সো হ্যাটস অফ টু ইউ ফর দ্যাট, অ্যান্ড লাভলি লাভলি লাভলি। অ্যান্ড শোনো, আমি এক্ষুনি জানতে পারলাম তুমি নাকি উইভিং করো, মানে তুমি তাঁতি, আর আমার ক্লোথস খুব ভালো লাগে, আই লাভ। সো আমি তোমার থেকে অবশ্যই একটা শাড়ি কিনবো। সোহম, আমি শুধু এটাই বলবো রুদ্রনীলদার কথার প্রসঙ্গ ধরেই, যে তোমার এই ফুলের গন্ধ মিরাক্কেলের স্টেজে ভরভর করছে, এবং আমি শিওর, ড্যাম শিওর যে তোমার এই গন্ধ সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে যাবে, এটা আমার বিশ্বাস। কেমন? আচ্ছা, রসিক রত্ন সম্মান সিধু একটা পেয়েছে এখনো পর্যন্ত। সো যাও। বলো কি, বলো মি, বলো পাবলিক জমে কি, কত ধান কত চাল, কিসিকে ছাকি জঞ্জাল, নাচো দেখি হিংসাক বাবা, পাঁচো দেখি কিল কিল খ্যাক খ্যাক বাবা, মার দিয়া মক্কেল টকশাল ককটেল।
সিরিয়াল করতেছে, কাজকর্ম কিচ্ছু নাই। আমি এইখানে স্টেজে এসে শাড়ি বিক্রি করব পারফরমেন্সের পাশাপাশি। শাড়ি এনেছি, শাড়িগুলোকে আনতে পারি? তুমি শাড়ি এনেছো, আগে বলনি কেন? তাহলে তোমার পারফরমেন্সটা শুধু শুধু করালাম তোমাকে দিয়ে, দরকারই ছিল না। তুমি পাওলিকে পুরোপুরি হাতে করে নিয়েছো শাড়িটা দিয়ে। হ্যাঁ, সেটা মানে আমরা বুঝতেই পারছি। হ্যাঁ, পাওলি তো মুগ্ধ, জবে থেকে শাড়িটা পেয়েছে। পাওলি কিন্তু আর অন্যদিকে নজরই যাচ্ছে না। साड़ी के फॉल सा কেমন লাগছে? দারুণ, ফাটাফাটি। छोड़ दिया दिल कभी कैच किया। যাও নিয়ে এসো। নিয়ে এসো। বাস হয়ে গেল, মিরাক্কেলে বাজার বসে গেল। তুমি রুক্মিণীকে কোনটা গিফট করবে এইগুলোর মধ্যে? দেখো, you can be frank, you can tell me if it doesn't suit you, we can change our plan. Do you think you want to gift her the sari or should we bill it to them? কি মনে হয়, কি করবে তুমি? মানে আমরা কি শাড়িটা সত্যি সত্যি রুক্মিণীকে বিক্রি করব নাকি গিফট করব? মুখটা দেখো প্লিজ, ওর মুখটা দেখো। এতক্ষণের মধ্যে ওর বলে দেওয়া উচিত ছিল, এত বড় জিভ বার করে। ছি ছি মির্জা, কি বলছেন? আমরা কি করে শাড়ির দাম নেব রুক্মিণীদের কাছ থেকে? তা না করে ও এখনো ভাবছে। ছি, ছি। বুঝে গেছি, তুমি বিক্রি করবে তো? কোনটা বলো? আজকে আমরা বিক্রি করিয়েই দেবো। হ্যাঁ, আমার মনে হয় রুক্মিণীর ওপর যেটা খুব সুন্দর লাগবে আমি নিজে চয়েস করতে চাই। My God. এই শাড়িটা পরে রুক্মিণী যে কোনো হাইওয়ে ধরুক, ওই হাইওয়ে বাসন্তী হাইওয়ে হয়ে যাবে। এটা আমাদের মিরাকেল ফ্যামিলির তরফ থেকে রুক্মিণীর জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তুমি র্যাম্প বোঝো? র্যাম্প হচ্ছে মানে জাস্ট হাঁটার একটা জায়গা আর কি, ঠিক আছে? সেখানে হাঁটবে, মডেলরা হাঁটে, তো তুমি কি হাঁটবে? ইউর দ্য ডিজাইনার, উড ইউ লাইক টু ওয়াক উইথ রুক্মিণী অন দ্য র্যাম্প? হ্যাঁ, সেসব ব্যাপারে সবসময় তো রুক্মিণী, মেবি হ্যাভ ইউ হেল্প ইউ? আমরা এই র্যাম্প ওয়াক দেখবো ব্রেকের ওপারে গিয়ে, সো কোথাও যাবেন না, এদিক সেদিক করবেন না, দেখতে থাকুন মিরাক্কেল আকিল চ্যালেঞ্জার 10। শরীরটাকে ভালো রাখার জন্য নিয়মিত হাঁটুন র্যাম্পে। Thank you, Rukmini. Thank you so much. Thank you. র্যাম্পে হাঁটার সময় আমি এটা ঠিক দেখলাম, তুমি রুক্মিণীর কোমরে এইভাবে হাত দিয়ে হেঁটেছো। তোমাকে জাস্ট তুলে না এরকম করে পাট পাট করে সাজিয়ে এইটার ওপর মেলে দেবে। সিধু হেসের মতন আরো যারা যারা তাঁত শিল্পী রয়েছেন তাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে সেলাম। জানি এবছর পুজোটা একটু অন্যরকম ছিল, বিক্রি বাটা ঠিক সেই রকম হয়নি, কিন্তু ইনশাআল্লাহ সামনের বছর আবার হবে এবং এর থেকে বেটার হবে। থ্যাংক ইউ সো মাচ। এর পরের পারফরমেন্সের জন্য প্লিজ ওয়েলকাম গড়িয়া দক্ষিণ 24 পরগনা থেকে স্বর্ণাভ। দিদি
একদিন আমি এপিসোডের পর বাসে করে বাড়ি যাচ্ছি, বাসে প্রচুর লোক, সবাই মাস্ক পরে আছে, আমিও মাস্ক পরেছিলাম, কেউ চিনতে পারছিল না। মাস্কটা একটু নামালাম, ওরে বাবা, তাও কেউ চিনতে পারলো না। তারপর পুরো মাস্কটা খুলে ফেললাম, সঙ্গে সঙ্গে বাসের পেছন থেকে লোকজন, আরে দাদা, ও ভাই। আমি ভাবছি এইবার লোকজন চিনতে পারবে। আবার, আরে দাদা, ও ভাই। হ্যাঁ বলুন। বলে মাস্কটা পরুন। আর এই লোকগুলোই না ফেসবুকে ছবি আপলোড করে লিখবে মাস্ক কোথায়, মাস্ক কোথায়। আর সাধারণ মানুষকে যদি বলা হয় মাস্ক কোথায়, তাহলে তারা কি বলে? প্যান্টের পকেটে আছে, ব্যাগের মধ্যে আছে। কিন্তু ব্যান্ডেজকে জিজ্ঞাসা করুন মাস্ক কোথায়, ওরা বলবে কোথায়। যেহেতু কেউ চিনতে পারছে না, একটা ফেক কল করলাম মাকে। ফোনে কিন্তু কেউ নেই। হ্যাঁ মা, হ্যাঁ মিরাক্কেল থেকে বেরিয়ে গেছি। হ্যাঁ স্নান মিরাক্কেলে করে নিয়েছি, বাজারও এখান থেকে করে নিয়েছি। হ্যাঁ আশীর্বাদ রানী রাসমণির কাছ থেকে নিয়ে নিয়েছি। খাবার, হ্যাঁ খাবার আমি সুদীপা রান্নাঘর থেকে খেয়ে নিয়েছি। পাশে একটা লোক বসেছিল, সে জেগে গুলো, দাদা? আলাম হ্যাঁ। বলে আরে দাদা? আলাম বলুন। বলে যাদবপুরটা এসে গেছে না? দূর, এখানেও কেউ চিনতে পারছে না। তারপর বাস গড়িয়া এলো। আমি জানি গড়িয়ায় সবাই আমাকে চিনতে পারবে। বাস থেকে নামলাম, একটা লোক এসে বললো আরে যোগ বলুন। বললাম, পিছন থেকে কিছু লোক ঢাক ঢোল নিয়ে এরকম করলো। আমি এরকম করছেন কেন? বললো যাতে রাস্তাঘাটে যোগ বলার সময় আপনি ব্যান্ডেজের ফিলটা পান। তারপর আবার এগিয়ে যাচ্ছি, দেখি কৌশিকদা রাস্তায় শুয়ে আছে। কৌশিকদা তুমি শুয়ে? পিছন থেকে লোকটা আবার বললো, দাদা বলেছিলাম না রাস্তাঘাটে ব্যান্ডেজের ফিলটা পাবেন। কৌশিকদা শুয়ে আছে। কৌশিকদা তুমি শুয়ে কেন? তার তোমার এটা ক্যাপ করে দেবো? তোমার বাড়ি কোথায়? কৌশিকদা বললো কোথায়। কৌশিকদাকে ক্যাপ করে দিলাম, কৌশিকদা বাড়ি চলে গেল। তারপর আমি আবার এগোচ্ছি, এক সাংবাদিকের সাথে দেখা হলো, আমাদের পাড়ার লোকাল রিপোর্টার। সেই সাংবাদিক আমাকে বলছে দাদা একটা সাংবাদিক সম্মেলন হবে, যেতে হবে। গেলাম, অদ্ভুত সব প্রশ্ন। প্রথম প্রশ্ন মির্দাকে নিয়ে। প্রথম প্রশ্ন হলো যে মির্দা যে গানগুলো করে এটা কি সঙ্গে সঙ্গে গেয়ে দেয় নাকি আগে থেকে সব সেট আপ করা থাকে? দেখুন দাদা, মির্দা কিন্তু হেভি ট্যালেন্টেড, গান লিখে সুর করে সঙ্গে সঙ্গে গেয়ে দেবে। আরে বাস, এত ট্যালেন্টেড, তখন মিরাক্কেলে আছেন কেন? সারেগামা পাই যেতে পারেন তো। পরের প্রশ্ন ব্যান্ডেজকে নিয়ে। বলছে আচ্ছা দাদা এই ব্যান্ডেজ আছে, ওরা কি বিয়ে বাড়িতে বাজায়? হ্যাঁ বাজায়, তবে সাবধান, একবার বিয়ে বাড়িতে পুরোহিত বলেছিল কন্যাদান করতে হবে, কন্যার বাবা কোথায়? কৌশিকদা আবার বলেছিল কোথায়। তা আমাদের সাংবাদিক সম্মেলনে একটা লোক বসেছিল, তো সাংবাদিক জিজ্ঞাসা করলো, আরে দাদা ওটা কে, এত চুপচাপ আছে কেন? আপনি কে? উনি বলেন বন্ধু। আরে স্যার আপনি এখানেও, তা চুপচাপ কেন? তারপর মনে পড়লো উনি তো সাংবাদিক সম্মেলনে একটু চুপচাপ থাকেন। লোকটা খুব ভয় পেয়েছিল। এত ভয় পেয়ে আছেন কেন? উনি বললেন জো হো গেয়া সো হো গেয়া। ক্লাস। সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার বন্ধুরা, কারণ ওরা শুনেছে মুখরোচক থেকে 1 লাখ টাকা দিচ্ছে। জানি না কি বুঝেছে, সেদিন আমাকে বলছে ভাই ভালো করে কর, 1 লাখ টাকা চানাচুর মানে বুঝতে পারছিস তো, সারা জীবনের চাটের ব্যবস্থা হয়ে যাবে। তারপর পাড়ায় ঢুকলাম, পাড়ায় খুব সুন্দর আবহ। আমাকে প্রাইজ দেওয়ার জন্য বাড়ি বাড়ি থেকে চাঁদা তুলে একটা অনুষ্ঠান করা হবে। আমার কাছ থেকেও চাঁদা নিয়েছে, মানে আমার কাছ থেকে চাঁদা নিয়ে আমাকেই প্রাইজ দেবে। আমি তো মিরাক্কেলে ছিলাম, যেতে পারিনি, তো মা গেছে, মাকে প্রাইজ দিয়েছে। প্রাইজ দেওয়ার পরে বলছে দিদি দুটো যোগ বলে দেখান না। এবার আমি কমেডি করি বলে আমাকে মাকে বলছে দুটো যোগ বলে দেখান, ভাগ্যিস ক্রিকেট খেলি না, নয়তো মাকে বলতো দিদি দুটো অফ স্পিন করে দেখান না। আর গড়িয়ার লোকজন হেভি উৎসাহ দিচ্ছে, বলছে ভাই গড়িয়ার নামটা কিন্তু রাখিস। আর এমন করে বলছে যেন আমি আউট হয়ে গেলে গড়িয়ার নামটা চেঞ্জ করে লন্ডন করে দেবে। তা আমি দেখলাম যে এখানে কেউ চিনতে পারছে না আমাকে। আমি একটা শপিং মলে যাই, ওখানেই বুঝি আমার অডিয়েন্সটা আছে। গেলাম শপিং মলে, দেখি 6 জন লোক দাঁড়িয়ে আছে। আমি বুঝেছি এরাই আমার ফ্যান। একজন লোক এগিয়ে এলো, এগিয়ে এসে পকেট থেকে মোবাইলটা দিয়ে বলল দাদা আমাদের পরিবারে একটা ছবি তুলে দেবেন। এখানেও কেউ চিনতে পারছে না। আমি শপিং মল থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে দেখি রাস্তায় কৌশিকদা আবার শুয়ে আছে। মারে কৌশিকদা তুমি আবার এখানে শুয়ে, তো তোমার মাস্ক কোথায়? কৌশিকদা বললো ভাই ওইসব করোনা ফোরোনা কিছু হয় না। কৌশিকদা ভাইরাসটাকে সম্মান করো। বলে ভাই সরি, ওইসব মাননীয় করোনা ফোরোনা বলে কিছু হয় না। কৌশিকদা রাতে কিছু খেয়েছো? কৌশিকদা রাতে কিছু না খেলে কি আর এখানে শুয়ে থাকি? একদম। কৌশিকদা তুমি ঠিক করছো না, এখানে শুয়ে থাকছো। কৌশিকদা বললো ছোট ছোটর মতো থাক,
মেয়েটা আবার কি? তোমরা আগের জেনারেশন, আমরা পরের জেনারেশন, আমরা তোমাকে রেসপেক্ট করি, তোমার উচিত আমাদের রেসপেক্ট করা। আর তোমার মূল সমস্যাটা কোথায় জানো? কৌশিকদা বললো কোথায়। থ্যাংক ইউ। আমার যেটা তোমার ভালো লাগে সেটা যে তুমি নিজেকে নিয়ে একটা গল্প তৈরি করো, যেটা খুব রেয়ার। তো তোমার সেই গল্প বলার ধরনটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, কিন্তু আমার মনে হয়েছে তোমার থেকে আরো বেশি এর বাইরে গিয়েও দর্শক আর একটু কিছু চায়, তাই তোমাকে 8 দিলাম। স্বর্ণাভ, আজকে তোমার পারফরমেন্স আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালো। আমি 9 দিলাম। স্বর্ণাভ, আমি এই প্রথমবার তোমার পারফরমেন্স দেখলাম এন্ড আই এম ভেরি ইমপ্রেসড। প্রথমত তোমার লুকটাও ভেরি ইমপ্রেসিভ, আর আমার খুব ভালো লেগেছে, আমার খুব এন্টারটেইনিং লেগেছে। অ্যান্ড আমি কোথাও না কোথাও তোমার লাইফের মধ্যে একটা ইনসাইট পেলাম থ্রু ইয়োর হিউমার। সো আই থিঙ্ক দ্যাট ইজ আ বিগ ক্রেডিট। আর এইভাবেই পরিচয়টা হয়ে যায়, তুমি কিন্তু মা বাবা সবাই পরিচয় পেয়ে যায়। হ্যাঁ, থ্যাংক ইউ রুক্মিণী। শোনো, ভেরি সিম্পল, ভেরি ক্রিস্প, ভেরি সোভার। আগামী দিনে এর থেকে আরো অনেক বেশি এক্সপেক্ট করছি, এটাই বলবো আমার তরফ থেকে 8। I've always wanted to ask you, তুমি এ ছাড়া আর কি কি করো? আচ্ছা, আমি লিখি প্রথমত, আর আমি পুরুলিয়ায় একটি কাজ করি শবরদের নিয়ে। আমরা একটি স্কুল বানিয়েছি, তার নাম হলো স্বপ্নের স্কুল বাড়ি। কাজটা শুরু হয় 2011 সাল থেকে। আমরা কিছু বন্ধু মিলে ওই গ্রামে গিয়েছিলাম এক মাস্টারমশাইয়ের হাত ধরে, তার নাম সৌরিন সরকার। সেই মাস্টারমশাইয়ের হাত ধরে গিয়েছিলাম, দেখলাম ওখানে খুবই খারাপ অবস্থা। তো মহাশ্বেতা দেবী মারা যাওয়ার পরে প্রচুর স্কুল ওখানে বন্ধ হয়ে গিয়েছিল। তো আমরা ঠিক করি যে আমরা এখানে একটা স্কুল বানাবো, কারণ ওদের কাছে না অনেক ওই প্রিভিলেজটা নেই যে ওরা স্কুলে যাবে। ওরা জানে না যে কেন স্কুলে যেতে হয়, কেন পড়াশোনাটা কেন ইম্পর্টেন্ট, ওর বাবা মারাও জানে না। তো ওদের বাবা মাদের গিয়ে বলেছিলাম যে আপনারা কি ছেলেদের স্কুলে পাঠাবেন, ছেলে মেয়েদের? ওরা বলেছিল কি হবে, খেতে পাবে? বললাম হ্যাঁ, রেসিডেন্সিয়াল স্কুল, ওরা থাকবে, পড়বে, খাবে, সব কিছু করবে। সেখান থেকে লড়াই শুরু হয় ধীরে ধীরে। প্রথমে আমরা যখন আমি চাকরি শুরু করি তখন থেকেই আমরা কয়েকজন বন্ধু মিলে ওখানে একটা জমি কিনে ফেলি। তারপর ধীরে ধীরে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে ফেসবুকে এবং অন্যান্য জায়গায় একটা স্কুল দাঁড় করানো হয়। তা 2 বছর হয়ে গেল স্কুলটা চলছে। এখন 32 জন স্টুডেন্টস আছে। তো আমি চাই শুধু 32 জন নয়, প্রত্যেক সবর বাচ্চা পড়াশোনা পাক, প্রত্যেক সবর মানুষ, প্রত্যেক মানুষ চাকরি করতে পাক, এইটুকু। এই যে তুমি বলছিলে না যে তোমাকে লোকজন এখনো চিনতে পারছে না, তোমার এই এফর্টটাকে লোকজন যেদিন চিনবে সেদিন তোমার চেহারাটা দেখে তোমায় চিনতে পারলো কি পারলো না, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হবে সেটা। তোমার কাজই হবে তোমার আসল পরিচয়, এবং সেই কাজ তোমাকে মানুষের মধ্যে আরো জনপ্রিয় করে তুলবে, তারা তোমাকে ওটার মাধ্যমে চিনবে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। So how was Switzerland? কেমন লাগলো রুক্মিণী? খুবই ভালো, বিকজ সুইজারল্যান্ড আমার জন্য যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, নতুন অভিনেতার সঙ্গে কাজ করা, মানে আমার জন্য ফার্স্ট টাইম, আবির চ্যাটার্জি। অ্যান্ড আমরা সবাই জানি যে আবির কতটা একজন এস্টাবলিশড অ্যাক্টর, কতটা ভালো অভিনেতা। তো আমার জন্য যার শুধুমাত্র 3 বছর হয়েছে ইন্ডাস্ট্রিতে, যে চরিত্রগুলো আমরা প্লে করছি, আমার নাম রুমি আর আমার বর হলো শিবু, মানে আবির। সো ইট ইজ আ ভেরি ইকুয়াল রিলেশনশিপ, দুজনে একসাথে পুরো ফ্যামিলিটাকে চালায়, একটা ইকুয়াল পার্টনারশিপে, ওরম একটা সম্পর্ক। তো সেই ক্যামেরাটা দেখানোর জন্য আমাদের মানে আমি প্রথমে খুব নার্ভাস ছিলাম। আমি ওয়ার্কশপও করেছি, অনেক পড়াশোনা, অনেক কিছু করে টরে গেছিলাম, বাট আবির মেড মি ভেরি কমফোর্টেবল অন সেট। বুঝেছিল যে আমি কতটা নার্ভাস ছিলাম। আমার যে ডিরেক্টর সৌভিক কুন্ডু, তারও একটা জি বাংলার সঙ্গে অ্যাসোসিয়েশন আছে, অ্যান্ড এটা ওনারও ফার্স্ট ছবি, যেটা রিলিজ করে গেছে 13ই নভেম্বর, এখন চলছে হলসে। অ্যান্ড ইট হ্যাজ বিন আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আমায় বলতেই হবে যে এত সিম্পল একটা সাধারণ গল্পকে অসাধারণ করে তুলেছে আমাদের ডিরেক্টর। রুমি আর শিবু তার 2 ছোট্ট ছোট্ট মেয়ে দিয়া আর রিয়াকে নিয়ে সুইজারল্যান্ড ভ্রমণে যাচ্ছে, সেটা নিয়েই গল্প। আর মানুষ অনেক সময় না স্বপ্ন দেখে ফেলে, কিন্তু স্বপ্ন দেখে ফেলার পরে না আমরা তখন বুঝতে পারি যে এই যে স্বাদ আর সাধ্যের মধ্যে পার্থক্যটা কতটা।
অ্যান্ড সেই পার্থক্যটা মেটানোর লড়াই হলো সুইজারল্যান্ড, আর সেটাই আমরা করেছি। তো এখন সেই জন্য অডিয়েন্সের এত ভালো লাগছে, অ্যান্ড যারা দেখে নিয়েছে থ্যাংক ইউ সো মাচ, আর যারা এখনো দেখুন প্লিজ গিভ উইথ অল সেফটি প্রিকশনস হলে গিয়ে দেখুন সুইজারল্যান্ড। সিনেমা হলস আর সেফ, তো সিনেমা হলে যান, সপরিবারে যান অ্যান্ড দেখে আসুন সুইজারল্যান্ড। আমার রুক্মিণীর কাছে কিছু প্রশ্ন আছে, সেটা হলো ও বললো এতক্ষণ ধরে ওয়ার্কশপ করেছিল আবিরদার সঙ্গে পাশে দাঁড়িয়ে অ্যাক্টিং করার জন্য, তো ওই তোমার পাশে দাঁড়িয়ে নাচার জন্য আবিরদার ওয়ার্কশপটা কিরকম ছিল? হ্যাঁ, এইটা ধরা, এইটা ইন্টারেস্টিং জায়গা। আই ওয়েন্ট থ্রু এটা নিয়ে আমরা এখন কথা বলবো না, তাহলে কখন বলবো? আমাদের নেক্সট পারফর্মারের পর। দেখছেন মিরাকেল আকিল চ্যালেঞ্জার 10। নাও ফর দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে। আপনাকে কি কোনোদিন জোকে ধরেছে? জোক নয় কিন্তু, জোক, জোক চন্দ্রবিন্দু বাদ দিয়ে জোকে ধরেছে, তাহলে সেই জোকটাকে মিম বানিয়ে ফেলুন, আর সেই মিম দেখিয়ে দিন জি বাংলাকে। জি বাংলার ফেসবুক আর ইনস্টাগ্রাম মানে সোশ্যাল মিডিয়াতে ট্যাগ করুন সেই জোক, সেই মিম, এবং হ্যাশট্যাগ ইউজ করুন মিরাকেল জেডি মিম। সপ্তাহের সেরা জোকে ধরা মিম স্থান পাবে মিরাকেলের এই মঞ্চে, এবং আমরা সেটা শেয়ার করব ফেসবুক এবং ইনস্টাগ্রামে জি বাংলার তরফ থেকে। প্রতি রবিবার হাসির দিন এসে গেছে, ভালো থাকার ভ্যাকসিন মিরাকেল 10। প্লিজ ওয়েলকাম আমাদের নেক্সট কন্টেস্টেন্টস, মুকুন্দপুর থেকে ত্রিতনু আর শ্যামনগর থেকে অদ্রিজা। সবাই মিলে বলছে কি মোহনবাগান। আমাদের সূর্য মেরুন। বাবা, সূর্যের রং নাকি আবার মেরুন হয়? এরা কে রে? সাহস থাকলে মাঠে আয়, ওপার থেকে আওয়াজ দিয়ে লাভ নেই। সিকিউরিটি, সিকিউরিটি, সব গেট গুলো বন্ধ করে দাও। মীর আঙ্কেল তুমিও দিকটা দেখো, রুদ্র স্যার তুমিও দিকটা দেখো, বাকিটা আমি দেখে নিচ্ছি। কি সব বলছিস রুদ্র স্যার? মীর আঙ্কেল সিকিউরিটি কি লাগবে? না না তেমন কিছু না, যাতে কেউ পালাতে না পারে। আসলে তোদের আবার পালানোর অভ্যেস আছে তো। মুখ সামলে কথা বল, তুই জানিস আমি কে? একটি কে? এক মিনিট, কি যেন একটা নেই নেই মনে হচ্ছে। এখানে তো সবই আছে, দাঁড়া দাঁড়া একটু ভাবতে দে। ও আচ্ছা মনে পড়েছে। কি রে শুনে, তোদের তো ক্লাবটাই নেই। আচ্ছা ধর তুই একটা প্রচন্ড ভিড় বাসে উঠলি, সে সাংঘাতিক ভিড়, এবার তুই বাসটার ভেতরে কি করে ঢুকবি? সাইড, দাদা একটু সরুন না। সাইড, দাদা একটু সরুন না। উফ কি কষ্ট। হ্যাঁ ঠিক এইভাবেই তোরা আইএসএল এ চান্স পেয়েছিস। বাবা যাতা যাতা, চুপ কর, তোদের তো ক্লাবটাই বিক্রি হয়ে গেছে। বাদ দে, তোদেরকে শতবর্ষের শুভেচ্ছা। চুপ কর, তোদের তো ক্লাবটাই বিক্রি হয়ে গেছে। তোদের এমনি সব খবর ভালো তো? চুপ কর, তোদের তো ক্লাবটাই বিক্রি হয়ে গেছে। আজ থেকে 25 বছর পর একটি ইস্ট বেঙ্গল সাপোর্টারের এক ছোট্ট ছেলে ও তার বাবা। বাবা বাবা ফাটা রেকর্ড মানে কি? চুপ কর, তোদের তো ক্লাবটাই বিক্রি হয়ে গেছে। আচ্ছা তুই কি কাল রাত্রে খুব কেঁদেছিলিস? হ্যাঁ রে, আমি একটা সুন্দর মাটির বাড়ি বানিয়েছিলাম, সেটা ভেঙে গেছে, তাই কাঁদছিলাম। দুধ মাটি কেন, তোর তখন আমার সিমেন্ট ছাড়া এক ফোঁটাও চলে না। তাও ভালো, তোরা তো ওয়াশিং মেশিনে ধুয়ে মুছে সাফ হয়ে গেলি। সেটা লজ্জার ব্যাপার। এর এমন বুদ্ধি, এই জন্য একদিন আমি ভগবানকে বলেছিলাম, ভগবান তুমি মোহনবাগান সাপোর্টার টিটানোর বুদ্ধিটাকে 10 গুণ বাড়িয়ে দাও। এই হতে পারে না কন্যা, ইহা অসম্ভব। সে কি কেন ভগবান? শূন্যকে 10 দিয়ে গুণ করলে সেটা শূন্যই হয়। আজ 22 তারিখ, বল তো 27 তারিখ কি আছে? কি? যতবার ডারবি ততবার হারবি, ওরা মনে হয়। আর এই
এই সময় যদি রাস্তায় কোথাও ভিড় দেখেন সোজা মোহনবাগানের ট্রফি রুমে চলে আসবেন, তাহলে কি হবে দেখবেন কি সুন্দর একটা ফাঁকা রুম। ট্রফি বলতে মনে পড়লো, তোদের তো শতবর্ষ গেল, আর কিছু বছর হলেই তো তোদের আই লিগ না পাওয়ার শতবর্ষ চলে আসবে। আমরাও একদিন আই লিগ পাবোই পাবো, এটা কম্পিটিশন, সবাই জানে, আলাদা করে আর জোকস বলার দরকার নেই। যাই বলি তাতে আই লিগের খোটা, আর তো কিছু নেই। ঠিক আছে ইজিপ্টে একটা মমি আছে, তার বয়স প্রায় 1600 কোটি বছর। সে একটা কাঠের বাক্সর মধ্যে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ছিল। হালকা ভয়ের মিউজিক দাও তো কৌশিক আঙ্কেল। তারপর সেই মমিটা নড়ে উঠলো, সবাই খুব ভয় পেয়ে গেল। তারপর সেই মমিটা আস্তে করে উঠে বসলো, মুখের কাছটা ব্যান্ডেজটা খুললো। তারপর সেই মমিটা কাঁপা কাঁপা গলায় বলে উঠলো, ইস্ট বেঙ্গল কবে আই লিগ পাবে? আমাদের গর্বের রং লাল হলুদ, আমরা ইলিশ আর তারা চিংড়ি জলের পোকা। 27 তারিখ দেখে নেবো। হ্যাঁ দেখে নেবো, দেখে নেবো। 10 গোলে হারিয়ে দেবো, 5 গোলে হারবো, 10 গোলেই হারাবো, দেখে নিস। এখানে ঝগড়া নয়। হ্যাঁ আচ্ছা, এই সূত্রে জানিয়ে রাখি, ত্রিতনু আর অদ্রিজা এই যে আজকে যে পারফরমেন্সটা করলো, এটা অবভিয়াসলি 27 তারিখের কথা মাথায় রেখে, সেদিন ঝগড়াঝাটি করবে না, সবাই একটু ভালোভাবে খেলা দেখবো আমরা। আচ্ছা, ত্রিতনু আর অদ্রিজার পারফরমেন্সের শেষে সোহমকে দিয়ে শুরু করবো। এটা একদম মানে যুগ 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 ধরে, মানে আমাদের বাবাদের দাদুদের আমল থেকে এই ঝগড়াটা চলে আসছে, এবং এই ঝগড়াটা না থাকলে পরে ঠিক ফুটবলটা জমে না। এবং সেটাই কিন্তু একটা চরম আরেকটা দিক মাহাত্ম্য ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। অসাধারণ, খুব ভালো লেগেছে আমার তরফ থেকে 9। আমি কোন দিকে যাই না, আমি অ্যাট দিস মোমেন্ট শুধু ওদের দিকে। আমি ওদেরকে দেখে মুগ্ধ হয়ে গেছি। আমি মানে লাভলি, তোমরা মানে বলা উচিত না এরমই থেকো, বাট এইটুকু বলবো, না বড় হও। কিন্তু একটা কথা আছে, এই ইস্ট বেঙ্গল মোহনবাগান যেটা বিট্টুদা বললো, যে এই রেশারেশিটা না থাকলে না খেলাটা কোনোদিনও মজাটা জমেই উঠবে না। ইউ আর টু সুইট, টু সুইট। কি বলবো তোদের বলতো। খুব ভালো, ভীষণ ভালো কন্টেন্ট, ভীষণ ভালো তোরা পারফর্ম করেছিস, খুব ভালো। এইটা কিপ ইট আপ, আমি তোদেরকে 9 দিলাম। প্রতিযোগিতার ঊর্ধ্বে ওদের এই সাহসটুকুই, যে সাবজেক্টটাকে নিয়ে হলো, এই সাবজেক্টটা তো চিরন্তন। একদম, বাঙালি যতদিন বাঁচবে ততদিন এই সাবজেক্টটা থেকেই যাবে। আমি তোদেরকে 9 দিলাম। এটা তো নম্বর পেলো জাজদের কাছ থেকে, আমার কাছ থেকে কিছু একটা পাবে ত্রিতনু। এইটা আমি ত্রিতনুকে গিফট করতে চাই, ইস্ট বেঙ্গল ক্লাবের লাইফ মেম্বারশিপ। ইস্ট বেঙ্গল ক্লাবের, হ্যাঁ নে না। আরে দেখ, তুই তো এমনি পাবি না, তুই ময়দানে যাস তো, তুই আমাদের, আরে তুই টেন্টে আয় না, তুই মন মানে কার্ডটা আমি একটা কথা বলবো না, ইস্ট বেঙ্গল নেবো না। কার্ডটা মানে কার্ডটা দেখবিও না, দেখ না কার্ডটা দেখ না। ওরা কি রসিক রত্ন সম্মান পাচ্ছে? সব খেলার সেরা বাঙালির তুমি, তোমার নামে মিরাকেল সিজন 10-এ প্রথমবার
ধৃতনু অদ্রিজা জুটি পেল রসিক রত্ন সম্মান। তোমাকে লাখায় রোজ থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার। এত লাঠি খাও তবু মুখে কিছু বলো না। আবির যে ডান্স ক্লাসগুলো নিয়েছে রুক্মিণীর কাছ থেকে, যেটার ব্যাপারে সোহম কথা তুলেছিল, সেই বিষয়ে আমরা এখনো আলোচনা করে উঠতে পারলাম না। তো রুক্মিণী সেটা কি বলবে? আমার মনে আছে যে আবির প্রথমত খুব নার্ভাস ছিল যে করব না, আমার একটা এরম ইমেজ আছে, অডিয়েন্স পছন্দ করবে না, এইসব বলতো আমাকে, ঠিক আছে খুব। তো আমরা মনে আছে যে শুটিং শুরু হওয়ার 1 ঘন্টা আগে আমি আর সৌভিক, মানে আমাদের ডিরেক্টর, আমরা বসে ওকে পুরো থেরাপি করছি যে হবে, একটু দেখো, রিহার্সাল দেখো, একটু করো, চেষ্টা করো, হয়ে যাবে। আচ্ছা কিছু না হলে তুমি শুধু দেখে নাও আমাদেরকে, তুমি পাশে দাঁড়িয়ে হাততালি মেরোছো। আমি ভেবেছি ঠিক আছে, চলো সুইজারল্যান্ডের মধ্যে একটা ছবি করছি, আবিরের সঙ্গে অ্যাক্টিং করতে হচ্ছে, ওখানে ওকে টেক্কা না দিতে পেলে অ্যাটলিস্ট একটা জায়গায় তো আই উইল স্টিল দ্য শো। আমি বলছি ঠিক আছে, কিছু পারবে না। উমা গিয়ে যখন শট স্টার্ট হয়েছে, নরা ফতেহি কোথায়, ইট ওয়াজ আবির চ্যাটার্জি। এন্ড অলসো আরেকটাও কারণ ছিল যে আবিরের কোনো উপায় ছিল না নেচে, বিকজ রুমির ইশারায় তো শিবুকে নাচতেই হতো। এক্সেলেন্ট। এই ছবির প্রডিউসার যিনি জিৎ, তিনিও অসাধারণ নাচেন। ইনফ্যাক্ট তাকে অনেকবার জিজ্ঞেসও করেছি যে এত ভালো নাচো তুমি কি করে। আমি আসলে এত ভালো নাচতে পারি কারণ আমার ডান পা আমার বাপার সঙ্গে কথা বলে, আমার বাবা আমার ডান পার সঙ্গে কথা বলে। ডান্স মোটামুটি খুব ইজি। অ্যাকচুয়ালি কয়টা স্টেপ তোমাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে তুমি যখন নাচবে, প্রথম কথা তুমি হাঁটুটাকে ভেঙে একটা সাবান ইমাজিন করবে তোমার হাতে আছে, সেই সাবানটা দিয়ে ডান হাঁটুতে সাবান লাগাবে, তারপর বাঁ হাঁটুতে সাবান লাগাবে, তারপর বগলে লাগাবে। সো তোমার পুরো স্টেপটা যেটা আছে না, কোরিওগ্রাফার যে আছে সে দেখে নেবে আর কি। এবার মিউজিকের সঙ্গে all the best to Rukmini, Abir and Jeet and Switzerland. প্রতি রবিবার হাসির দিন এসে গেছে, ভালো থাকার ভ্যাকসিন মিরাকেল 10। আমাদের নেক্সট কন্টেস্টেন্ট, প্লিজ ওয়েলকাম মধুপুর কুচবিহার থেকে ভানু দাস। তো সেদিন কৌশিকদা মির্দারে কইতেছে, কি মির্দা গাড়ি ধুইতেছ? এই শুনে মির্দা, না রে খেপা, জল দিতাছি যাতে গাড়িটা একটু বড় হয়। ভাগ্যিস বিয়া করার সময় মেয়েরা ছেলেদের দেখতে আসে না, আসলে হয়তো কইতো এই কালারের মধ্যে অন্য কোনো ডিজাইন দেখান। বাড়িতে অতিথি আইলে যে কোনো ফলমূল ছোট ছোট পিস করে কাইটা দিবেন, গোটাটা দিলে একটুখানি ইন্দুরের মতো খায়া রাইখা দিব। খোটাদা বর্ডারে সৈনিকের চাকরি পাইছে, ট্রেনিং চলার সময় সবাই যখন গ্রেনেড ছুটতেছিল, সেই সময় খোটাদার একটা কথা শুনা সবাই চুপ। খোটাদা একটা গ্রেনেডের পিন হাতে নিয়ে কইতেছে, দাদা আমার গ্রেনেডটা কি কেউ দেখছেন? খুঁজা পাইতাছি না। খোটাদা কলেজ লাইব্রেরি থেকে একটা বই নেওয়ার সময় তাকের থেকে সব বই খোটাদার মাথার উপর পড়ে গেছে। খোটাদা 2 চোখে অন্ধকার দেখতেছে, খোটাদার দম বন্ধ হয়ে আইতাছে। মোরাল অফ দা স্টোরি কি? ওভার অ্যাক্টিং করলে এরমই হয়। এক বাড়ির দুপুরবেলা চোর ঢুইকা বাড়ির ভদ্র মহিলার মুখ হাত পা বাইধা বাড়ির ভদ্রলোক রে চাকু দেখা কইতেছে, বাড়ির সোনা দানা গয়না যা আছে সব দিয়া দেন। এই শুনা ভদ্রলোক কইলো, আজ্ঞা বাড়ির ভদ্র মহিলারে ছাইরা দেন। এই শুনা কইলো, আপনি আপনার স্ত্রীরে খুব ভালোবাসেন। এই শুনা ভদ্রলোক কইলো, আজ্ঞা না, উনি পাশের বাড়ির বৌদি। আমার বউ তো দোকানে গেছে, ফিরার সময় হয়ে গেছে। খোটাদার একটাই ছেলে, ঘরে 2টা সিলিং ফ্যান, ইলেকট্রিকের বিল বেশি উঠবো বইলা কি করছে জানেন? আরেকটা বাচ্চা নিছে।
তো হামারে তো 10 বছরের বিয়ার অভিজ্ঞতা থেকে কইতেছি, সোনা আসো খায়া যাও, এইটা টেম্পোরারি, আইসা খায়া আমারে উদ্ধার করো, এইটা কিন্তু পার্মানেন্ট। খুব ভালো লেগেছে ভানু, মানে লোককে যে হাসাচ্ছ তুমি নিজেও মনে মনে কিন্তু ব্যাপারটাকে খুব এনজয় করছো, এবং তবেই কিন্তু আমরা মন খুলে হাসছি। কিন্তু আজকে আরো বেশি করে হাসলাম, 10-এ 10। ভানু, অটো তো তরতর করে এগোচ্ছে, চালিয়ে যাও এইভাবেই, 10-এ 10। কনগ্রাচুলেশনস। রসিক রত্ন সম্মান তুমি এখনো পর্যন্ত একটাও পাওনি। রসিক রত্ন সম্মান আজ কি পাবে ভানু দাস? আজকে ভানু, সো রুক্মিণী, কেমন লাগলো অটো ড্রাইভার ভানু দাসের পারফরমেন্স? আমার বলার কিছু নেই, আমি তো স্কোর দিতে পারবো না, কিন্তু এন্টায়ার টাইম এটা আমার এক্সপ্রেশন ছিল, এটাই বলে দিচ্ছে। সো কনগ্রাচুলেশনস। পাড়ার লোকদের কি রিয়াকশন? এর মধ্যে কথা হয়েছে তাদের সঙ্গে? পাড়ার লোক, আমি তো বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে বেরোইনি তখন, বাড়িতেই সবাই আসতো দেখতে। তো তারপর আমার যেদিন আর কি ফার্স্ট আর কি শো টেলিকাস্ট হয় বাড়িতে, ওই আমাদের তো গ্রাম সাইড, একদম গ্রাম সাইড, বাড়ির পাশেই আর কি একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে টিভি লাগিয়ে মোটামুটি 1,500 লোক দেখেছে, আর প্লাস বাজি পুড়িয়েছে। এবছর আমরা বাজি পোড়াইনি, আমাদের একটু কন্ট্রোলে থাকতে হয়েছে কোভিড সিচুয়েশনের জন্য, কিন্তু বাজি ধরে বলতে পারি তুমি এরপর আরো কত ভালো পারফর্ম করো তার উপর নির্ভর করবে তাদের উচ্ছ্বাস, তাদের উল্লাস, তারা কতটা এক্সাইটেড হবে তোমাকে নিয়ে। ভানু, বাকিদের কাছ থেকে হেল্প কিরকম পাচ্ছ? বাকিদের কাছ থেকে হেল্প পেয়েছি, যেরকম আমাদের অটো ইউনিয়ন থেকে আমার কাছে আসার জন্য আমার সেরকম টাকা পয়সা ছিল না, তো যতবারই আসছি ততবারই হেল্প করেছে কিছু না কিছু। যারা যারা নেপথ্যে কাজ করছেন ভানু দাসকে তুলে ধরার জন্য, তাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। থ্যাংক ইউ। আপনারা আছেন বলে নিশ্চিন্তে ভানু এখানে এসে মিরাকেলটা করতে পারছেন। অল দ্য বেস্ট ভানু, কনগ্রাচুলেশনস। আজকে রসিক রত্ন সম্মান পেয়েছো তুমি, ওয়েল ডান, চালিয়ে যাও। সুইজারল্যান্ড রিলিজ হয়ে গেছে গত 13 তারিখ, এবং আপনি সিনেমা হলে গিয়ে এই ছবি দেখুন। ইটস আ ওয়ান্ডারফুল ফিল্ম। আবির এবং রুক্মিণীর জন্য আমাদের গোটা মিরাকেল পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা ট্রেলারটা দেখাই আপনাদের ছোট্ট করে। সুইজারল্যান্ড কোথায় মা? 7 সমুদ্র 13 নদী পার। ওই যে লম্বা করে হ্যান্ডসাম লোকটা, যার গালে একটা কাটা দাগ আছে, আমার হাজবেন্ড শিবু। ইনিকে তো বুঝতেই পারছেন, রুমি আমার বউ, আর এরা হলো আমাদের প্রাণমন। হ্যাঁ হ্যাঁ, আমাদের লাইফটাও একদম আপনাদেরই মতো। সকালে মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে ওঠা, ব্রেকফাস্ট রেডি করা, কমলাদি ঢপ দিলে বাসন মাজা। বাবা চুচু, আমরা নেক্সট ইয়ার সুইজারল্যান্ড যাচ্ছি। সুইজারল্যান্ড? সুইজারল্যান্ড? আরে টুইট করে দে, রিটুইট করে দে, ফেসবুকেতে স্ট্যাটাস। আগামী 1 বছর এসি বন্ধ, ভেটকি, চিংড়ি, ইলিশ, খাসি বন্ধ, পার্টি গ্র্যান্ড, পুজোর শপিং 50% কম, আর ডিসকাউন্ট দিয়ে আপনার দাঁড়াচ্ছে 4 লাখ অনলি। 4 লাখ প্লাস জিএসটি। স্কুলের বন্ধুরা খুব হাসাহাসি করবে। রুমির স্বপ্ন সত্যি করতে সুইজারল্যান্ড কেন, আমি নরক পর্যন্ত পৌঁছে যেতে পারি।
থেকে আমার ফ্যামিলি অনেক বেশি ইম্পর্টেন্ট। কোথাও যাবো না আমরা। এত সহজে আমি বেলডাঙ্গা শিবু তার কাটা। ডাক বাজা কোমর নাচা যাবে মা যাবে বিসর্জন। ডাক বাজা কোমর নাচা যাবে মা যাবে বিসর্জন। Welcome back, Dekchen. Vico Trusted Ayurveda co-presents Miracle Challenger 10, co-powered by Pediasure 7+, SRMBT MT-Bar, Surf Excel. আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক, আমাদের গ্রুমিং পার্টনার বি বনি হেয়ার অ্যান্ড বিউটি স্যালন, আমাদের ফুড স্পন্সর মিও আমোরে, আর তার সঙ্গে আমাদের স্পেশাল পার্টনার্স সানফিস্ট, ইপি নুডলস অ্যান্ড এশিয়ান পেইন্টস। আমাদের নেক্সট কন্টেস্টেন্ট, প্লিজ ওয়েলকাম বিডন স্ট্রিট কলকাতা থেকে শুভজিৎ শান্তনু। লকডাউনে বাবার হোটেলে খেয়ে খেয়ে আর হজম হচ্ছে না, বাইরে দিয়ে যে একটু ঘুরে আসবো তারও উপায় নেই। দূর, খাওয়া দাওয়ার পর একটু দই না হলে জমে, কিন্তু কি করব, 3 দিন ধরে লোডশেডিং, ফ্রিজটাও বন্ধ। আইডিয়া, একটা অনলাইন দই অর্ডার করি। দই 500 গ্রাম, অ্যাড্রেস আমাদের গ্রাম, অর্ডার। এই দইওয়ালা 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 দই, কিউ পেয়ে গেছিস তো, ঢোক না। ও এই তো অমলের বাড়ি। হ্যাঁ, দই দই ভালো দই এসে গেছে। এই তুই না অনলাইন ফুড ডেলিভারি করিস, তাহলে দইওয়ালা যেমন যাই 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 করে চিৎকার করছিস কেন? আসলে অর্ডার পাওয়ার সাথে সাথেই ডেলিভারি করতে বেরিয়ে গেছি, কিন্তু সাহিত্য থেকে এখনো বেরোতে পারিনি। তা আপনি দরজা খুলে বাইরে আসবেন নাকি আমি এই জানলার ফাঁক দিয়ে গলিয়ে দেবো? কি জ্বালা বৎস, আমার পিসে মশাই দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেছে। ও বাবা, আমি তো জানতাম পিসি একটু আত্রী ঝামেলা করে, এখন আবার পিসে মশাইও করছে। এই নিন দই দিন, ক্যাশ দিন। এই আমার কাছে তো ক্যাশ নেই। এই তাহলে অর্ডার করেছিলেন কেন? আমি না ফ্রিতে কাউকে কিচ্ছু দিই না, মির্দাকেও দিইনি। কি বলছো? মিরবাবু তোমার থেকে দই অর্ডার করে? হ্যাঁ, মিরাকেল 7 এর পর মির্দাও দই অর্ডার করেছিল, টাকা দেয়নি, ডেলিভারি করিনি। মিরাকেল 10 এসে টাকা দিল, ডেলিভারি করে দিলাম। দই বাজা। মির্দা আমার রেগুলার কাস্টমার। 1 কেজি দই সবাইকে দিই 100 টাকায়, কিন্তু মির্দাকে দিই 1 কেজি দই 80 টাকায়। এটা কি হলো? মিরবাবুর বেলা 1 কেজি 80 টাকা কেন? মির্দা বললো এমনিতেই লোকে আমাকে ভাঁড় বলে দেয়, তুই আর আলাদা করে ভাঁড় দিস না। মির্দা, এরকম কথা যদি তোমাকে আবার কেউ বলেছে না, তাহলে ওদের পুরো ভাঁড় মেরে দিও। ছুঁড়ে মেরে দিও। ও হাউ সুইট। না টক, এই যে দই। এই আচ্ছা একটা কথা বলো, তুমি কি দইওয়ালা, মিষ্টি দইওয়ালা নাকি টক দইওয়ালা? সকালবেলা আমি মিষ্টি দইওয়ালা, আচ্ছা দুপুরবেলা ওইগুলোই টোকে যায়, তখন আমি টক দইওয়ালা। এরকম নাক সেটকানোর কিচ্ছু নেই, আমরা না প্রপার হাইজিন মেনটেন করি। ও ভাতটা ভালো করে স্যানিটাইজ করেন? দুধ দেওয়ার সময় হাতটাকে ভালো করে স্যানিটাইজ করি। তারপরে একদিন একটা বড় ভালো স্যানিটাইজারের বোতল কিনলাম। বাহ, তারপর ভালো করে হাতে মেখে দুধ দুইতে গিয়ে যেই ধরেছি, ওমা পালিয়ে গেল। গরুটা পালালো কেন? এগিয়ে আসুন দেখাচ্ছি। না না থাক 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 থাক। জানেন আমাদের বাড়িতে 2টো গরু ছিল, একটা গরুর দাম 50,000 টাকা আর একটা গরুর দাম 5,000 টাকা। এই দামের মধ্যে এত পার্থক্য কেন? আরে 50,000 টাকার গরুটা বছরে একটা বাছুর দিত, আর 5,000 টাকার গরুটা বছরে 10টা বাছুর দিত। এই তাহলে ওটার দাম এত বেশি হবে কেন? আরে ক্যারেক্টার একটা দাম থাকবে না? আপনি যেরকম সারাদিন ধরে দাঁড়িয়ে থাকেন, মানে বোর হন না? সারাদিন কি করেন? কি আর করব, জানেন ছোটবেলায় কত সিনেমা দেখতাম, ল্যাপটপটাকে কোলের উপরে তুলে জোরে সাউন্ড চালিয়ে সিনেমা দেখতাম। বাবা উঠে যেত, কি মারতো। তারপর বড় হয়ে গেছি, সাউন্ড বন্ধ করে সিনেমা দেখি। এখন আর বাবা ওঠে না? না, ল্যাপটপটা উঠে যায়। সত্যি আপনার জীবনটা পুরো সিনেমার মতো। এই 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 আপনাদের মতো লোকেদের না আমার খুব রাগ ধরে, খুব। আপনারা ভালো সাহিত্য দেখলেই তাকে সিনেমার মতো বানিয়ে দেন। এই যে শুনুন,
এই অমল কিন্তু কোনো সিনেমার চরিত্র হতে চায় না। আচ্ছা, অমলকান্তি তো রোদ্দুর হতে চেয়েছিল, তাহলে এই অমল কি হতে চায়? এই অমল বিমল হতে চায়। কেন? বিমলের বউটাই গিয়ে দেখুন, তখন আপনিও বিমল হতে চাইবেন। এইসব ফালতু কথা রাখুন তো, আপনি এই দইটা নিয়ে আমাকে টাকা দিয়ে ছেড়ে দিন। এই বললাম না আমাদের ক্যাশ নেই, প্লাস্টিক মানি, মানে ব্যাংক ট্রান্সফার। অমলের কাছে প্লাস্টিক মানি? ভাবা যায়? সাহিত্যের কি অমল পরিবর্তন। পুডুং, এই তো টাকা ঢুকে গেছে। আপনি আমাকে 5 স্টার রেটিংটা দিয়ে দেবেন। সত্যি সাহিত্যের কি অমল পরিবর্তন। রবি ঠাকুরকে এখন রেটিং দিতে হচ্ছে। আমার দইটা দিন। এই আমার মুখের মধ্যে ছুঁড়ে মারলেন কেন? এখন তো আমাদের নো কন্ট্যাক্ট ডেলিভারি। আরে বাবা, নিচে রেখে দিতে পারতেন, আমি কি তুলে নিতে পারতাম না? আপনি মনে হয় অর্ডার দেওয়ার সময় আমার নামটা খেয়াল করেননি। কি নাম? মাই সেলফ, নেপোর ছেলে। আগে ছিল নেপোয় মারে দই, আর এখন নেপোর ছেলে ছুঁড়ে মারে দই। অ্যাডাপ্টেশনেই চলছে ভাই, বইটা খুলে আর পড়ছে কই? হ্যাঁ দাদা, আপনাকেই বলছি, অ্যাডাপ্টেশনেই চলছে ভাই, বইটা খুলে আর পড়ছে কই? রবি ঠাকুরের ডাকঘরে তাই নেপোর ছেলে ছুটছে দই। আর কোনো কথা নেই অসাধারণ ছাড়া। Amazing, the comic timing, dialogue delivery, content wise, everything fabulous. Please take a bow, please. Thank you. Hats off to you. Super. Super. Mind blowing. এইভাবেও যে প্রেজেন্ট করা যায়, প্লাস গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই সময় দাঁড়িয়ে আমাদের সমাজে চোখে আঙুল দিয়ে যে তোমরা বলে দিলে ইন আ সাচ আ ফ্ললেস ম্যানার, অসাধারণ। সাধু সাধু কি বলবো, মন ভরে গেল, খুব ভালো। আমি তোমাদের দুজনকে আমি জানি আমাকে একটু না বলবে না, আমি গিয়ে ওদের দুজনকে পড়ে দিতে চাই। Absolutely. আজকের এই পর্বের সেরা পারফর্মার মানে পিডিয়াশিওর 7+ আরো বেশি মোস্ট এন্টারটেইনিং পারফর্মার অফ দ্য ডে এর জন্য থাকবে 25,000 টাকার পুরস্কার। পিডিয়াশিওর 7+ এর তরফ থেকে 10,000 টাকা, SRMB TMT বারের তরফ থেকে 5,000 টাকা, মুখরোচকের তরফ থেকে 5,000 টাকা চেক সঙ্গে গিফট হ্যাম্পার, আর মিও আমরের তরফ থেকে আরো 5,000 টাকা। That's not all. Vico Laboratories এর তরফ থেকেও থাকছে একটা গিফট হ্যাম্পার। মিরাকেল আকিল চ্যালেঞ্জার 10 চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স এর জন্য থাকছে তার স্বপ্নের বাড়ি বানানোর সুযোগ SRMB TMT বারের তরফ থেকে TMT বার। প্রতি রবিবার হাসির দিন এসে গেছে ভালো থাকার ভ্যাকসিন মিরাকেল 10। আজকের এপিসোডের লাস্ট পারফরমেন্স বারুইপুর দক্ষিণ 24 পরগনা থেকে নূর মণ্ডল। নমস্কার মিতা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যান্ডেজ, আমার কাছে লাইফ ইন্স্যুরেন্স নিয়ে একটা ভালো জোক আছে, কিন্তু বুঝলাম যা বেঁচে থেকে বলে লাভ নেই। বাঙালি করোনা নিয়ে অবাক হয়নি, অবাক হয়েছে এই জন্য যে এই রোগটাকে তেতো আর টক খেয়ে সারানো গেল না বলে। রাতে পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছিলাম, পাশে রুটির দোকান, অনেকে রুটির জন্য লাইন দিয়েছে। হঠাৎ একটা লোক বাইক নিয়ে এসে বলে, এই ফটাফট 10টা রুটি দে তো। ভাবলাম এলাকার দাদা টাদা কেউ হবে, কিন্তু রুটিওয়ালা কোনো ভুকচাপ নেই।
লাইনে দাঁড়ানো লোকেদের রুটি দিয়েই যাচ্ছে। এবার সে বাইকের লোকটা একটু খেঁচিয়ে বললো, কিরে কথা কানে যাচ্ছে না? বললাম না ফটাফট 10টা দিতে। উত্তরে রুটিওয়ালা যা বললো না, মস্তানি করবেন না দাদা, চুপচাপ লাইনে দাঁড়ান। আপনি যদি সত্যি মস্তান হতেন বাড়িতে বউকে দিয়ে রুটি বানিয়ে নিতেন। শহরের লোকেরা প্রথমবার শাওয়ারে স্নান করার সময় খুব মজা করে, আর গ্রামের লোকেরা হা করে মুখে জল ভরে কুরকুচি করে। অফিসে মিটিং চলছে, এমন সময় বস একটা পচা জোক বলল। বসকে খুশি করানোর জন্য আমরা হেসে ওর গায়ে লুটোপুটি খেলাম। বোমদা কিন্তু হাসেনি। আমি বোমদাকে আস্তে করে জিজ্ঞেস করলাম, কি গো বোমদা তুমি হাসলে না কেন? বলে চিন্তা নেই, আমি অন্য কোম্পানিতে পেয়ে গেছি। আজ বাবা খুশি হয়ে বোমদাকে সাথে নিয়ে পার্টি করছে। আচ্ছা, কারণ মা বিয়ের কথা বলায় বোমদা ডিরেক্ট না করে দেয়, আর সাথে সাথে মাও রেগে গিয়ে বলেছিল, তুই করবি না তোর বাপ করবে। হাইটা পয়সাটা বোঝায়। বোমদা হানিমুনে গিয়ে ডবল বেডের রুম বুক করেছে। সেদিন কৌশিকদা বউকে বলছে, আমি গত 22 বছর 6 মাস ধরে দেখছি তুমি আমার প্রত্যেকটা কথার ভুল ধরো। ওটা 22 বছর 6 মাস না, 22 বছর 6 মাস 15 দিন 2 ঘন্টা 4 মিনিট হবে। আমি এতটাই খারাপ রান্না করি যে একবার নুডলস রান্না করব বলে যেই জল গরম করে রেডি হচ্ছি, তখন সব কটা নুডলস প্যাচ খুলে সোজা হয়ে বলল, দাদা আর একবার ভাবতে পারতেন, উপোস করলে কিন্তু শরীর ভালো থাকে। থ্যাংক ইউ। নূর, তোমার প্রতি এক্সপেকটেশনের যে পারদ সেটা সারাক্ষণ গরম হয়ে থাকে আমাদের, যে নাম্বার তুমি কত নেবে, 9 না 10, রসিকরত্ন সম্মান নাকি। শুধু আজকেরটা আমি বলি যে কোথাও যেন একটুখানি ঢিলে লাগলো। ভালো, মানে তোমার খারাপ বলে কিছু নেই, কিন্তু তুমি তোমার প্রতিযোগী, তাই একটু ধাক্কা খেলাম, তাই 8 দিলাম। ওকে, 8 on 10 ভালো, বাট আরো ভালো হতে পারে। আমিও তোমাকে 8 দিলাম। তোমার পারফরমেন্সই বলে দিয়েছে, কারণ অলরেডি তোমার বুকে একদম রসিকরত্ন সম্মান দুটো রয়েছে। তো আজকে সেই আগুনটা দেখতে পেলাম না। এনিওয়েজ, বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট টাইম। আমার তরফ থেকে 8। তোমার টোটাল স্কোর 24 on 30। রুক্মিণী প্রথমবার তোমাকে পারফর্ম করতে দেখলো, ওর কেমন লাগলো? যেহেতু আমি প্রথমবার দেখলাম, আমার খুব ভালো লেগেছে আর খুব এন্টারটেইনিং, ভেরি নাইস। তুমি কোনোদিন ভেবেছিলে, মানে এদের প্রত্যেককে, আমাদের আজকের 3 জন জাজ, আমাদের স্পেশাল গেস্ট, এদের প্রত্যেককে তুমি টেলিভিশনের পর্দায়, সিনেমার পর্দায় দেখেছো, কোনোদিন ভেবেছিলে এদের সামনাসামনি দেখবে আর এইভাবে তোমার পারফরমেন্স দেখে ওরা হাসবে? না, ভাবনি তো? ঠিক আছে, আমি এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম, জাস্ট কনফার্ম করতে চাইছিলাম যে তুমি এরকম ভেবেছিলে কিনা। যখন তুমি বলেই দিলে যে তুমি ভাবনি, তখন কথাটা ওইখানেই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তোমার বাড়ির লোকজন, তাদের অবস্থাও তোমার মতন, মানে তারাও কোনোদিন ভাবেনি যে তুমি মিরাকেলের মঞ্চে এসে পারফর্ম করবে। তো তাদের সঙ্গে যখন ইন্টারঅ্যাক্ট করেছো, এপিসোডের মাঝখানে টেলিকাস্টও হয়েছে, তাদের কি মত? বাড়ির লোকজন বললো আরো ভালো করে করতে আর কি, যাতে মানে সবাই দেখছে আর কি, ভালো লেগেছে বললো। আর যেহেতু আমি আর কি গেছিলাম যখন বাড়িতে নবমীর রাতে, তার পরের দিন রাতে সকালে আর কি পাড়ার কিছু লোক আসলো, এসে প্রথমে আমাকে কিছু আর কি প্রশ্ন করলো, অনেক রকম প্রশ্ন আর কি ফেস করতে হলো। প্রশ্ন করে? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে গেলে কিরকম, যেমন প্রথমেই জিজ্ঞেস করলো যে কালকে তোকে টিভিতে দেখালো, তুই সকালে বাড়িতে আসতি কি করে? তারপরে জিজ্ঞাসা করলো অনেকেই যে ওখানে যে ড্রেসগুলো দেয়, থাকা খাওয়া দাওয়া, সেগুলো কারা দেয়? আর কিছু কিছু জন আবার এরকমও বলেছে আমার ওয়াইফকে আর কি, যে ও দেখবি টিভিতে গেছে যে সিরিয়ালের নায়িকাদের আবার বিয়ে করবে আর আসবে না। আর সব থেকে বেশি যেটা আর কি প্রশ্নটা আর কি মানে অনেকেই করেছে, সেটা হলো মিদ্দার মাইনে কত। তুমি ওই সমস্ত লোকদের যারা তোমাকে এই প্রশ্ন করেছে মির্দার মাইনে কত, আর মিশবে না ওদের সঙ্গে। পরে কিন্তু আমি জিজ্ঞেস করবো তুমি ওদের সঙ্গে মিশছো কি মিশছো না, ঠিক আছে?
থ্যাংক ইউ সো মাচ নূর। থ্যাংক ইউ। আপনার বাচ্চার বয়স যদি হয় 7 থেকে 14-র মধ্যে, তাহলে আপনার বাচ্চার জন্য রয়েছে দারুণ একটি সুযোগ, পিডিয়াশিওর 7+ কন্টেস্টে অংশগ্রহণ করার সুযোগ। আপনার বাচ্চার একটা ফানি ভিডিও শুট করুন এবং সেটা হোয়াটসঅ্যাপ করে দিন আমাদের স্ক্রিনে দেখানো এই নম্বরে। 3 জন লাকি উইনার্স পাবেন 20,000 টাকার পুরস্কার আর তার সাথে 5,000 টাকার গিফট হ্যাম্পার্স ফ্রম পিডিয়াশিওর 7+। এই স্টেজে তাদের ফিচার করা হবে লাইভ এবং তারা পাবে পুরস্কার আমার হাত থেকে। এখানে চলে এসো। দেখে নি এই মুহূর্তে এই এপিসোডের শেষে কে কোথায় দাঁড়িয়ে। এই এপিসোডে সব থেকে কম স্কোর নূরের, 24 out of 30। সো তোমাকে অবভিয়াসলি পারফরমেন্সে কি করতে হবে বুঝতেই পারছো। অল দ্য বেস্ট। তুমি বিচক্ষণ ছেলে, তুমি সবই জানো। পিডিয়াশিওর 7+ মোস্ট এন্টারটেইনিং পারফর্মার অফ দ্য ডে আজকের এই পর্বে কে? এন্ড অফ দ্য ডিসকাশন আমরা যেটা ফাইনাল করেছি, শান্তনু এবং শুভজিৎ। এবং সিধু আজকে পারফর্মার অফ দ্য ডে। পিডিয়াশিওর 7+ এর তরফ থেকে 10,000 টাকার চেক, মিও আমরের তরফ থেকে 5,000 টাকার চেক, মুখরোচকের তরফ থেকে 5,000 টাকার চেক, 5,000 টাকার চেক SRMB TMT বারের তরফ থেকে তোমাদের 3 জনের জন্য, মুখরোচকের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, বিকো ল্যাবরেটরিজ এর তরফ থেকে গিফট হ্যাম্পার। लेकिन जाने से पहले एक रुख मिनी बस से उतरा हुआ कंडक्टर के दिल के टुकड़े से निकला हुआ चंद अल्फाज। পারফরমার্স অফ দ্য ডে অ্যাওয়ার্ড পে এই 3 জন যাবে বাড়ি। পারফরমার্স অফ দ্য ডে অ্যাওয়ার্ড পে এই 3 জন যাবে বাড়ি। আরে অ্যাকমপ্লিশমেন্ট। পারফরমার্স অফ দ্য ডে অ্যাওয়ার্ড পে এই 3 জন যাবে বাড়ি। কেউ হলো অমল দইওয়ালা আর কেউ বেচলো শাড়ি।